কাজ করলো না কুদরত কা নিজাম, এবার আর পাকিস্তানের ভাগ্যটা সুপ্রসন্ন আর হলো না। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল পাকিস্তান এবং দুর্ভাগ্যজনকভাবে এবার তাদের আগেভাগেই বাড়ি ফিরে যেতে হচ্ছে। কেন, সেই কারণটাই আজকে আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি আমরান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন জুবায়ের তানিম। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। প্রথমেই তানিনকে যে প্রশ্নটা করতে চাই, পাকিস্তানের ক্রিকেটে তো আসলে অনেকদিন ধরে একটা অস্থিরতা চলছে, আমরা দেখতে পেয়েছি। অধিনায়কত্ব বদল হয়েছে, তাদের বোর্ড সভাপতি বদল হয়েছে, তাদের পাকিস্তান সেনানিবাসে তাদেরকে একটা ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল, সেটা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। অধিনায়কত্বের ব্যাপারটা আসলে কতটা এফেক্ট করেছে বলে আপনার কাছে মনে হয় টি-20 বিশ্বকাপের আগে? কারণ আমরা দেখেছি ওয়ানডে বিশ্বকাপেও কিন্তু পাকিস্তান খুব একটা ভালো করতে পারেনি। নর্মালি যেটা হয় অমলান ভাই, যে এরকম বড় কোনো টুর্নামেন্টের আগে যদি হুট করে ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়ে যায়, টিম ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যায়, সেটার আসলে একটা ইফেক্ট অবধারিতভাবেই টিমের উপর পড়ে। যেমন বাবর আজম ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন। এরপর বাবরের পর সেখানে শাহিন আফ্রিদিকে হোয়াইট বলে টি-20-তে ক্যাপ্টেন্সি দেওয়া হলো, শান মাসুদকে টেস্টের ক্যাপ্টেন্সি দেওয়া হলো। এরপর আবার শাহিন আফ্রিদিকে সরিয়ে বাবর আজমের কাজেই টি-20 হোয়াইট বল ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো তার কাছে। সেটার একটা অবশ্যই একটা ইফেক্ট আছে, যেহেতু আফ্রিদি যখন ক্যাপ্টেন্সিটা পেয়েছিলেন তিনি নিশ্চয়ই প্ল্যান করছিলেন যে সামনে ওয়ার্ল্ড কাপ আছে, 2 মাস আছে, আমি আমার টিমটা নিজের মতো করে গুছাবো, নিজের কিছু ট্যাকটিক্স পরিকল্পনা হয়তো ছিল। সেটার একটা ইফেক্ট অবধারিতভাবে পড়েছে এবার ওয়ার্ল্ড কাপে। আরেকটা বড় ব্যাপার যেটা আসলে কোচিং স্টাফে কিন্তু একটা চেঞ্জেস, আমরা জানি গ্যারি কার্সন কিন্তু বেশ ভালো একজন কোচ, তিনি আগে কোচ হিসেবে বেশ সাফল্য পেয়েছেন, কিন্তু তাকে ওয়ার্ল্ড কাপের আগে নিয়ে আসা হলো, একদম অল্প একটা সময় পেয়েছেন, তাকে আসলে খুব বেশি দায় দেওয়ার আসলে উপায় নেই। পাকিস্তান সাবেক অনেকেই বলছেন কার্সনকে লম্বা সময়ের জন্য রাখাও, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে টি-20 ফরম্যাট আসলে পাকিস্তানের ভাগ্যটা খারাপ বলবো না, তারা আসলে খেলেছেও বেশ বাজে। সব মিলে তারা, আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচটা হারায়, তাদের জন্য আসলে কাল হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচটা তো আসলে তারা জিততে পারতো, আমরা দেখেছি সেই ম্যাচটাও তাদের একরকম হাতের মুঠোয় ছিল, সেটাও আসলে তারা হাত থেকে আসলে ফসকে গেছে। এবং সব মিলে একটা ম্যাচও আসলে পোস্টপন্ড হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে। সব মিলে হ্যাঁ, ভাগ্যর কথা হতে তারা বলতে পারে, কিন্তু দিন শেষে পাকিস্তান ক্রিকেটে যে ভালো কিছু হচ্ছে না সেই দায়টা কিন্তু তাদেরকে নিতে হবে। এবং সেকেন্ড পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় পাকিস্তানের এই ওয়ার্ল্ড কাপে খারাপ করার, আমরা দেখেছি পাকিস্তানের ফর্মও কিন্তু খুব একটা ভালো ছিল না বিশ্বকাপের আগে। নিউজিল্যান্ডের কাছে তারা একটা থার্ড টায়ারের নিউজিল্যান্ডের টিমের কাছে তারা কিন্তু হেরেছে, এরপর আয়ারল্যান্ডের কাছেও আমরা দেখেছি। সব মিলে সেকেন্ড যে পয়েন্ট আমার মাথায় আসছে সেটা হচ্ছে ওপেনিংয়ে যে অ্যাপ্রোচটা আমরা দেখেছি। বাবর এবং মোহাম্মদ রিজওয়ান তারা কিন্তু লিমিটেড ওভারে বেশ ভালো দুজন প্লেয়ার, অনেকদিন ধরে তারা পাকিস্তানের ক্রিকেটে টপ অর্ডার নিয়ে তারা ক্যারি করছেন, বার্ডেনটা ভালো করেছেন, রানের সংখ্যা বলছে তারা ভালো, কিন্তু প্রবলেমটা আসলে কোথায়? তাদের জন্য কি কোনো সাফারিং করতে হয়েছে পাকিস্তানকে? আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। মানে নেভিল কার্টাসের একটা কথা আছে, পরিসংখ্যান একটা আস্ত গাধা। পরিসংখ্যান আসলে পুরো চিত্রটা আপনাকে বলবে না। বাবর আজমের আপনি যদি পরিসংখ্যান দেখেন, বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের টি-20-তে যে কোনো উইকেট জুটি কিংবা ওপেনিং পার্টনারশিপ, এদের রানই আসলে হাইয়েস্ট গত 2 বছরে। তারা রান করেছেন ঠিকই, কিন্তু সেটার ইম্প্যাক্টটা আসলে কোথায়? তারা যে ধরনের ব্যাটিং করেন, যে ধরনের ইনটেন্ট বা অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিংটা করেন, সেটা আসলে টি-20-র জন্য আদর্শ না। এখন আসলে এইভাবে টি-20টা চলে না। তারপরও নিউ ইয়র্কে যে 2 ম্যাচ খেলেছে, যে টাইপের উইকেটে তো আমরা দেখেছি যে টাইপের ম্যাচটা হয়েছে, তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা পারফেক্ট হতে পারতো, কিন্তু সেখানেও তারা আসলে ব্যর্থ। মানে এই উইকেটটা আসলে তাদের জন্য আমার একদম ফ্রেন্ডলি বা একদম সেট করা ছিল, যে একটু ধরে খেলা, একটু সময় নিয়ে খেলা, কিন্তু সেটাও আসলে তারা ওভাবে আসলে করতে পারে। রিজওয়ানকে আমরা দেখেছি একটা ম্যাচে তিনি ভালো করেছেন, কিন্তু যে দুটো ক্রাঞ্চ ম্যাচ ছিল পাকিস্তানের, সেই দুটো ম্যাচে কিন্তু ডেলিভার করতে পারেনি। হ্যাঁ, তারা শেষ পর্যন্ত খেলাটা ফিনিশ করে আসতে পারেনি, যেটা আসলে তাদের করা উচিত ছিল। এবং থার্ড পয়েন্ট যেটা এই পাকিস্তান ক্রিকেটের আমার কাছে মনে হয়েছে বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে মিডল অর্ডারের প্রবলেম। এটা নিয়ে আসলে ওয়ার্ল্ড কাপের আগে থেকে কথা হচ্ছিল, আজম খানকে আমরা দেখেছি, তাকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে। এখানে আসলে প্রবলেমটা আপনার মধ্যে কতটা ছিল? মিডল অর্ডারের ব্যাটিংটা আসলে আমরা যখন ওয়ার্ল্ড কাপের প্রিভিউ করছিলাম তখন আমরা এসব নিয়ে কথা বলছিলাম যে পাকিস্তানের এখানে একটু ল্যাকিংস আছে। আজম খানের উপর ইনভেস্টমেন্ট ছিল পাকিস্তানের, কিন্তু তিনিও ডেলিভার করতে পারেননি আসলে। এরপর শাদাব খান আর যদি ইফতিকার আহমেদের কথা বলি, তারা আসলে খুব বেশি ডেলিভার করতে পারেনি। এবং আমার মনে হয় যে নাম্বার 5 বা 6 তারা পারফেক্ট ফিট না। ইমাদ ওসিমকে উপরে আপ দ্য অর্ডার ট্রাই করা হয়েছিল, তিনিও ডেলিভার করতে পারেন। ভারতের ম্যাচে আমরা দেখেছি তিনি কিন্তু চেষ্টা করেছিলেন থাকার, কিন্তু তার স্লো ইনিংসটা কিন্তু একটা সময় গিয়ে বলের উপর অনেক বেশি প্রেসার তৈরি করেছিল। আরেকটা পয়েন্ট বলতে চাই, আকসার প্যাটেলের এগেইনস্টে তিনি কিন্তু জাস্ট ব্যাট থ্রো করে গিয়েছেন, মানে প্রপার হিটিং এর একটা ইন্টেন্ট বা যেভাবে লাইনে গিয়ে খেলবেন সেটা কিন্তু দেখা যায় না। আকসার প্যাটেল ওভার দ্য উইকেটে বল করছিলেন, শুধু ব্যাটই থ্রো করে গিয়েছেন ডটের পর ডট, সেখানে আসলে ম্যাচটা অনেকখানি ঝুঁকে গিয়েছিল ভারতের দিকে। আর ফোর্থ পয়েন্ট আরেকটা যেটা সবচেয়ে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ফিল্ডিং। পাকিস্তানের ফিল্ডিংটা আসলে কখনোই, পাকিস্তানের ফিল্ডিং নিয়ে সবসময় তাদের একটা প্রশ্ন ছিল, যদিও লিমিটেড ওভারে তারা মোটামুটি একটা ভালো ফিল্ড টিম এখন, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি তাদেরকে ফিল্ডিংয়ের জন্য হয়তো কিছুটা মাসুল দিতে হয়েছে, সেটা আসলে কতটা তাই? হ্যাঁ, স্লোপি ফিল্ডিংয়ের মাসুল আসলে পাকিস্তানকে অলওয়েজই দিতে হয়, এবারও দিতে হয়েছে ওয়ার্ল্ড কাপে। ইউএস এর ম্যাচের কথা বলতে পারি,
ইউএসএ ম্যাচে আসলে এরকম বাজে কিছু ফিল্ডিং পাকিস্তান করেছে, ওভার থ্রো থেকে, ওয়াইড থেকে অনেকগুলো রানে গিয়েছে। ইন্ডিয়ার এগেনস্টের ম্যাচটার কথা বলতে যখন আর্শদীপ আর সিরাজ ব্যাট করছিলেন শেষ দিকে কিন্তু ওই সেই 8-10টা রান যে হয়েছে সেটা কিন্তু ওভার থ্রো এক্সট্রা বাজে ফিল্ডিং ওসবের জন্য কিন্তু হয়েছে। এবং সুপার ওভারের কথা যদি বলতে পারি যুক্ত, সেটা ছিল কমেডির চূড়ান্ত। আসলে পাকিস্তানের আমির এত একটা ভালো ওভার করার পর সুপার ওভারে যেভাবে তিনি একের পর এক ওয়াইড দিলেন এবং ফিল্ডিংয়েও সবকিছু মিলে যেভাবে আসলে পাকিস্তান ফিল করলো, সেটা আসলে বলে দিচ্ছে তাদের বড় একটা প্রবলেম আছে। তাদের টিম কেমিস্ট্রিতে হোক, তাদের টিমের বন্ডিংয়ে হোক, আমরা পাকিস্তান ক্রিকেটে দেখেছি এইসব প্রবলেম সবসময় ছিল। ওয়াসিম ওয়াকারের মধ্যে কিন্তু খুব সদ্ভাব কখনোই ছিল না, কিন্তু তারা যখন মাঠে নামতেন তখন কিন্তু এসব পিছনে ফেলে তারা দলের জন্য কাজ করতেন। কিন্তু এখনকার ক্রিকেটটা আসলে অনেক বেশি টিম গেম হয়ে গেছে। এখানে আসলে সেই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তান ক্রিকেটের ভেতরে যে প্রবলেমগুলো সেগুলো আসলে মাঠেও কিছুটা এফেক্ট করছে। এবং ফিফথ যে পয়েন্টটা, যেটা আসলে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে পাকিস্তানের বোলিং অবশ্যই খুব ভালো। তাদের ওয়ার্ল্ডের যদি আমরা বলি লিমিটেড ওভারে তাদের পেসাররা অবশ্যই দুর্দান্ত। আমির, নাসিম, হারিস, আফ্রিদি থেকে শুরু করে তাদের কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস কিছু বোলার আছে। কিন্তু এখানে কি কোনো ভ্যারাইটির অভাব ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই আসলে ভ্যারাইটির অভাব ছিল। যদি বলি যে স্পিনে একটা ভ্যারাইটির অভাব ছিল, একমাত্র লেফট স্পিনার ছিলেন ইমাদ ওয়াসিম। শাদাব খান সোল লেগ স্পিনার, তাকেও কিন্তু আমরা দেখেছি যে খুব বেশি বল কিন্তু দেওয়া হয়নি। তিনি বোলিংয়ে যে খুব ফর্মে আছেন তাও না। সো সব কিছু মিলে আসলে বলা যায় যে বোলিংয়ের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ইমাদ ওয়াসিম একমাত্র লেফট স্পিনার এবং এর বাইরে চারজনই কিন্তু যে পেস অ্যাটাক সেটা কিন্তু পুরোপুরি ওয়ান ডাইমেনশনাল কিছুটা পেস অ্যাটাক। এর বাইরে পাকিস্তানের ক্রিকেটে যে একটু ডিফারেন্ট টাইপের হয়তো আরেকটু বোলার নেওয়া যেত বা ওদেরকে আরেকটু ভালো মতো ইউজ করা যেত, সেটা হয়তো শেষ পর্যন্ত হয়নি। সো এই ছিল মোটামুটি পাকিস্তানের ক্রিকেটের কেন এই টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করলো না। আমরা দেখেছিলাম পাকিস্তান কিন্তু গত টি-20 ওয়ার্ল্ড কাপেও জিম্বাবুয়ের কাছে হেরে খাদের তলানিতে চলে গিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা শেষ পর্যন্ত কিন্তু ফাইনালে খেলেছে, যদিও জিততে পারেনি। কিন্তু এবার তাদের আর সেটা হলো না। আর পাকিস্তানের ক্রিকেট অবশ্যই আমরা সবসময় বলি যে আনপ্রেডিক্টেবল, কিন্তু এখন মনে হয় সেই কথাটা বলার সময় এসেছে। তাদের সে আনপ্রেডিক্টেবিলিটি, যেটার জন্য আসলে তারা একটা ম্যাচ খারাপ খেলার পরে ঘুরে দাঁড়াতো, সেটা আমার মনে হয় এখন আর দেখা যাচ্ছে না। ভারতের বিপক্ষেও তারা অনেকদিন ধরে ভালো খেলছে না। সব মিলে পাকিস্তানি ক্রিকেটের জন্য কঠিন একটা সময় অপেক্ষা করছে। এখন বিশ্বকাপের পর তারা আসলে কতটা কঠিন সিদ্ধান্ত নেয় এবং কতটা বড় একটা চেঞ্জ আসে পাকিস্তানি ক্রিকেটে, সেটা আসলে এখন দেখার অপেক্ষা।